বাংলাদেশে বাণিজ্যের অপার সম্ভাবনা, অন্তর্বর্তী সরকারের তৎপরতায় ফিরেছে ব্যবসার পরিবেশ, কাতারে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। ন্যানো ইউরিয়া সারের ব্যবহার কমাবে কৃষিতে উৎপাদন ব্যয়, ৪,০০০-এর খরচ নামবে মাত্র ২৩০ টাকায়, রক্ষা পাবে মাটির উর্বরতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৮%, আগামী বছর দাঁড়াবে ৬.৫%। পূর্বাভাস IMF-এর, মূল্যস্ফীতি 10% হলেও আসছে বছর নামবে অর্ধেকে। ২৪ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫,৩৪২ টাকা বাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ ১,৭৭,০০০-এর বেশি, রূপার দামেও রেকর্ড। এবং ইউরোপ মধ্যপ্রাচ্যের পর এবার চীনের বাজারে যাচ্ছে দেশের আম, খুশি চাষিরা, ন্যায্য মূল্য নিশ্চিতে সরাসরি বাগান থেকে রপ্তানির দাবি, সহযোগিতার আশ্বাস প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ভৌগোলিকভাবে বাণিজ্যের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনার উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে আর্থনা সম্মেলনের ফাঁকে দেশটির ব্যবসায়ীদের দেওয়া সংবর্ধনায় এ আহ্বান জানান তিনি। ১৬ বছর ধরে চেপে বসা দুঃশাসনে মেগা প্রকল্পের নামে অর্থ লুট হয়েছে জানিয়ে বলেন, সেখান থেকে উত্তরণে কাজ করছে সরকার। রাষ্ট্র সংস্কার কাজ শেষ হলেই সরকার নির্বাচনের দিকে এগিয়ে বলেও জানান প্রধান উপদেষ্টা। কাতারে আর্থনা সম্মেলনের প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এছাড়াও সাইডলাইনে কাতারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিন স্থানীয় সময় সন্ধ্যায় কাতারের বেসরকারি ব্যবসায়ী ফোরামের দেয়া সংবর্ধনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় খোলামেলা পরিবেশে প্রাণবন্ত সংলাপে অংশ নেন তারা। এ সময় অনেকটা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, ১৬ বছর ধরে মেগা প্রকল্পের নামে বাংলাদেশে দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ব্যবসার পরিবেশ ফিরেছে। মন্তব্য করে ডক্টর ইউনূস কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। বলেন, বাংলাদেশে স্বল্প মূল্যে দক্ষ শ্রমিক মিলবে, এতে সহজেই ব্যবসায় লাভবান হওয়া যাবে। In routine matter, the torture chambers all over the country, the stolen properties, stolen all the bank accounts, stolen from all the banks, destroyed the system. বাংলাদেশ পুনর্গঠনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের লক্ষ্য নিয়ে কতগুলো কমিশন গঠন করা হয়েছে, তাদের কাজও শেষ পর্যায়ে। এসব কাজ সমাপ্ত হলেই নির্বাচনের দিকে এগোবেন তারা। Fix them up as we go. Fix the economy, fix the judiciary, fix everything. So that's our task. And we have created lots of what we call reform commissions on each subject so that they can recommend what to do, fix those each institutions and policies and so on. Now we're in the phase where we have to implement those recommendations coming from the commissions. And at the end of this process, we hold the election. এ সময় বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, বঙ্গোপসাগরে নেপাল, ভুটানের প্রবেশাধিকার নেই। ভারতের ৭ রাজ্যেরও একই অবস্থা, কিন্তু বাংলাদেশের অবাধ নিয়ন্ত্রণ রয়েছে বঙ্গোপসাগরে। সুতরাং পুরো এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে একত্রিত করা গেলে দারুণ এক সম্ভাবনা তৈরি হবে। নেপাল doesn't have access to water. Bhutan doesn't have access to water. 7 sisters or 7 states of India, they don't have access to water. It's the only thing we can do together. We provide the access to water and build the whole country. And this can become a very flourishing hub of activities with young people. এর আগে প্রধান উপদেষ্টা কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশের স্থলভিত্তিক LNG টার্মিনালের জন্য কারিগরি দিক নিয়ে আলোচনা হয়। ফারদিন মাঝার, সময় সংবাদ। চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৮%, তবে আগামী বছরই তা বেড়ে দাঁড়াবে ৬.৫%। এমনই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আরও জানানো হয়েছে,
চলতি বছর মূল্যস্ফীতি 10% থাকলেও আগামী বছর তা নামবে 5.2%। চলতি বছর দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে আগামী বছরই তা বেড়ে 6.5% দাঁড়াবে বলে মনে করে সংস্থাটি। গেল বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 4.2% দিয়েছিল IMF। চলতি বছর বাংলাদেশের সাধারণ মূল্যস্ফীতি 10% থাকলেও আগামী বছর তা 5.2% নেমে আসবে বলে বিশ্লেষণ IMF-এর। IMF-এর পূর্বাভাস বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে 2.8%, যা 3% দাঁড়াতে পারে আগামী বছর। এদিকে বিশ্ব শুল্ক যুদ্ধ শুরু করা মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 1.8%, যা গেল জানুয়ারিতে দেয়া IMF-এর পূর্বাভাসের চেয়ে 0.9 পয়েন্ট কম বলে জানানো হয়েছে। পূর্বাভাস কমানোর কারণ হিসেবে বর্তমানে দেশটির অস্থিতিশীল নীতি কৌশলকে দায়ী করেছে IMF। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি এখন আমরা আলোচনা করব কৃষিতে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার নিয়ে। আর এজন্য স্টুডিওতে আছেন কৃষিবিদ অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে আমরা আলোচনায় ফিরব, তার আগে প্রতিবেদন দেখে আসি। কৃষিতে ন্যানো ইউরিয়ার ব্যবহার ব্যাপকভাবে কমাবে ফসলের উৎপাদন খরচ। এই সারের উদ্ভাবক যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দাবি, 4200 টাকার গতানুগতিক ইউরিয়া সারের পরিবর্তে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার করলে খরচ হবে মাত্র 230 টাকা। উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশে উপযুক্ত বিবেচনায় গবেষণা পর্যায়ে সফল এই সারের বাণিজ্যিক ব্যবহারে শুধু খরচই কমবে না, রক্ষা পাবে মাটির উর্বরতাও। কৃষিতে ন্যানো ইউরিয়া ব্যবহার বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিচ্ছেন কৃষিবিদরা। বগুড়া ঘুরে রিপোর্ট করেছেন MS আরেফিন। দেশের মানুষের প্রধান খাদ্য ভাতের চাহিদা মেটাতে দেশে বছরে ধান উৎপাদন হয় প্রায় 6 কোটি মেট্রিক টন, আর তা উৎপাদনে প্রতি বছর কৃষি জমিতে ব্যবহার হয় প্রায় 30 লাখ টন ইউরিয়া সার, যার 80% পূরণ হয় আমদানির মাধ্যমে। বিশাল অঙ্কের এই সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতাও। এ সমস্যার সমাধান দিতে পারে ন্যানো ইউরিয়ার ব্যবহার। এক বস্তা ইউরিয়ার দাম গভর্নমেন্ট 90 থেকে 96 টাকা কেজি দরে ইম্পোর্ট করে, সেই হিসাবে দাম হয় প্রায় 4200 টাকা 1 বিঘা জমি চাষ করতে। আমাদের খরচ হবে 230 টাকা। কমার্শিয়াল ইউরিয়া দেয় যেমন বেজাল ডোজ হিসাবে কিংবা হাত দিয়ে স্প্রে করে, আমাদের এটা স্প্রে করতে হবে, ফোলিয়ার স্প্রে। গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন। বগুড়ার শেরপুর উপজেলা ঘুরে দেখা গেল পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে হচ্ছে এর ব্যবহারও। দীর্ঘ 7 বছর ধরে আমেরিকার বহু গবেষণা প্রতিষ্ঠানে পেপার পাবলিকেশন করছি এটার ইম্প্যাক্ট হিসেবে, এবং এটা অ্যাপ্রুভ। বোস্টনে কোলাবায়ো আর মিনেসোটাতে টেট্রাম্যাক্স, এই কোম্পানি দুটোতে গবেষণালব্ধ প্রোডাক্ট নিয়ে গেছে এবং তারা সার্টিফাইড করেছে, এবং তারা খুবই ইন্টারেস্টেড যে বাংলাদেশের প্রযুক্তি USA-তে নিয়ে যাওয়ার জন্য। উদ্যোক্তারা বলছেন, ন্যানো প্রযুক্তির ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমাবে উৎপাদন ব্যয়ও। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিয়া ইন্ডাস্ট্রি পার্টনারশিপের একটা একটা পার্ট হিসেবে আমরা কাজ করছি, এবং ইন্ডাস্ট্রির পার্টে আমরা এটাকে আপস্কেলিং করব এবং তারা আমাদেরকে যত রকমের টেকনিক্যাল সাপোর্ট আছে সেটা প্রদান করবে। কৃষিবিদরা বলছেন, বাণিজ্যিকভাবে ন্যানো প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রয়োজন সরকারের প্রত্যক্ষ সহায়তা। ন্যানো ইউরিয়া সারা ওয়ার্ল্ডে ব্যবহৃত হচ্ছে, এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতও আছে। বাংলাদেশে এই ধরনের সফিস্টিকেটেড ম্যাটেরিয়াল ব্যবহার করার স্টাডি পূর্বে হয়নি। দস্তা, বোরন, সালফার, মলিবডেনাম, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট সারের যেটা কেজি কয়েকশো টাকা, ওইগুলি ন্যানো করতে হবে, গবেষণা করতে হবে অনেক। গেল বছর 16,23,000 টন ইউরিয়া আমদানিতে ব্যয় হয়েছে 7,169 কোটি টাকা। গতানুগতিক ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত 50 গুণ কমানো সম্ভব বলে মনে করছেন এ প্রযুক্তি সংশ্লিষ্টরা। MS আরিফিন, সময় সংবাদ, বগুড়া। দর্শক, ন্যানো ইউরিয়া সংক্রান্ত প্রতিবেদনটি আমরা দেখলাম। এবার আবারও আমরা আলোচনায় ফিরব। ডক্টর জাহাঙ্গীর আলম খান, আপনাকে বলতে চাই, প্রতিবেদনটি দেখছিলাম, আমরা অনেক কিছুই জানলাম। তো এখন আসলে জানতে চাই যে ন্যানো প্রযুক্তির যে ইউরিয়া সারে খরচ কমবে, তো সেখানে দেখা যায় বেসরকারি কিছু প্রতিষ্ঠান কিন্তু এগিয়ে আসছে। এখানে সরকারি প্রতিষ্ঠান কতটুকু এগিয়ে আসবে বলে আপনার মনে হয়, বা সরকারিভাবে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? দেখুন, এটা এখনো সায়েন্টিফিক পর্যায়ে আছে, কমার্শিয়াল পর্যায়ে এখনো আসেনি। দ্বিতীয়ত, এটা কমার্শিয়াল পর্যায়ে আসার আগে এটা প্যাটেন্ট দরকার, যেটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় করে। বাণিজ্য মন্ত্রণালয় যখন করবে তার আগে এটা ছাড়পত্র দরকার কৃষি মন্ত্রণালয় থেকে, এবং কৃষি মন্ত্রণালয় হলো এটার প্রকৃত ব্যবহারকারী, ইউজার। এবং এখানের মধ্যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, যারা অ্যাপেক্স বডি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আছে, এবং কৃষি সম্প্রসারণ বিভাগ আছে, তাদের মতামত দরকার।
এবং তারা এটার মতামত দেওয়ার আগে তারা এটা দেখবে, পরীক্ষা করবে। তো আমি ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল, কথা হয়েছে, আমি বলেছি যে আপনি একটা সেমিনার দেন, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের সেমিনার দেন, আপনার কি বক্তব্য এটা সবাই শুনবে এবং আপনি কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এটা দেখবে, দেখার পরে নিশ্চয়ই সবাই খুব উদ্যোগী হবে এবং অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাই এবং উনি অভিনন্দনযোগ্য একটা কাজ করেছেন এবং আমরা সবসময়ই নতুন উদ্ভাবন, নতুন প্রযুক্তিকে স্বাগত জানাই। তো ওনার যে কাজ করেছে সেই কাজটাকে আমরা খুব বড় করেই দেখি, কিন্তু সে তার আগে এটা যখন আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটার পেটেন্ট স্বীকৃতি পাবে, তার আগে তারপরে আমাদের যে কমার্শিয়াল লেভেলে যাবে, তার আগে কিছু প্রক্রিয়া আছে, এগুলো অবশ্যই পালন করতে হবে এবং সবাইকে অবহিত করতে হবে। এটা তো এবং এর উপকারিতা সম্পর্কে উনি ডেমনস্ট্রেশন করছেন, কিন্তু এটা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে হয়তো ডেমনস্ট্রেশন করে দেখাতে হতে পারে। তো এই বিষয়গুলো আছে, এই ধাপগুলো ওনাকে অতিক্রম করতে হবে। আরেকটি বিষয় হলো যে যেটা উনি বলছেন যে এতে করে দুটো উপকার হবে, একটা হলো যে উর্বরা শক্তিকে সংহত রাখবে, আরেকটি জিনিস হলো যে উৎপাদন খরচ কমাবে। এখন ফার্টিলাইজার তো আমরা যেই আমাদের জমিতে যে উৎপাদন খরচ সব মিলে তার মধ্যে ফার্টিলাইজার একটা অনেক বড় উৎপাদন খরচ, একটা বড় অংশ জুড়ে আসে ফার্টিলাইজারের খরচটা। তো এখানে যদি উৎপাদন খরচ কমে তাহলে সার্বিকভাবে উৎপাদন খরচ কমবে, তাতে আমাদের কৃষকরা লাভবান হবে, উপকৃত হবে এবং তাদের লভ্যাংশটা বাড়বে। আর উনি দাবি করছেন যে এতে করে উৎপাদনও বাড়বে। তো এই সব দিক বিবেচনা করলে এটা আমরা খুবই পজিটিভলি দেখতে পারি এবং খুবই ইতিবাচকভাবে দেখতে পারি। আরেকটি বিষয় হলো যে উনি যে ফার্টিলাইজার যেটা উদ্ভাবন করেছেন, এটা শুধু বাংলাদেশেই প্রথম না, ভারতে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে ন্যানো ফার্টিলাইজার, খুব সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে ন্যানো ফার্টিলাইজার, ন্যানো প্রযুক্তি ব্যবহার করে এবং এটাকে উনি নাম দিয়েছেন ন্যানো ফার্টিলাইজার। তো এই ন্যানো ফার্টিলাইজার আমার মনে হয় যে এর যথেষ্ট সম্ভাবনা আছে এবং এটা ওনাকে সম্ভাবনা আছে জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রে উনি বলছেন যে রিসার্চে বেশ কাজ চলছে এবং আগ্রহ দেখিয়েছেন কিন্তু যে তার এটি নিয়ে তারা কাজ করবেন। তো এক্ষেত্রে আসলে কতটা তৎপর হওয়া দরকার, মানে কতটা সিরিয়াসলি নেওয়া দরকার? আমার মনে হয় যে এটা এই ক্ষেত্রে সবারই সহযোগিতা করা দরকার, কিন্তু ইউএসএতে কাজ করছেন, এটা বাংলাদেশে এটাকে ডেমনস্ট্রেট করতে হবে, বাংলাদেশের সায়েন্টিফিক কমিউনিটিকে কনভিন্স করতে হবে এবং বাংলাদেশে যারা এক্সটেনশনের কাজে নিয়োজিত আছে তাদের সঙ্গে কাজ করতে হবে, করে এটাকে প্রমাণ করতে হবে যে এটা আমাদের বাংলাদেশের ফার্মারদের জন্য কৃষক পর্যায়ে এটা কৃষক বান্ধব হবে এবং তাতে করে এটা সত্যি সত্যি এটা লাভজনক হবে কৃষকদের জন্য ব্যবহার করা। তো এই স্টেপগুলো ওনাকে অতিক্রম করতে হবে এবং এক্ষেত্রে এটা তো একটা সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে এটা প্রচার করতে হবে এবং তার আগে এর ভালো দিক মন্দ দিক কী কী হতে পারে এবং এটা সায়েন্টিফিক খুঁটিনাটি যেটা আছে এটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা আরও করার দরকার আছে। আর দেখা যায় যে মানে জমিতে অধিক রাসায়নিক সার যখন ব্যবহার করা হয় তখন উর্বরতা কিন্তু কমে যায়। আপনি যেমনটা বলছিলেন যে এইটাতে বলা হচ্ছে বেনিফিট হিসেবে যে দুটার মধ্যে একটা হচ্ছে উর্বরতা রক্ষা মানে যেভাবে আছে সেভাবে মানে সুরক্ষিত থাকবে আর কি। তো এই ব্যাপারে আপনি কতটা বলতে পারেন যে আসলে যদি থাকে মানে সুরক্ষিত থাকে তাহলে আসলে কেমন? উনি যেটা বলছেন যে 500 ml যদি এটা ন্যানো ফার্টিলাইজার ইউজ করে তাহলে এটা প্রায় 50 কেজি ইউরিয়া ব্যবহারের সমান। তো এটা আমাদেরকে দেখতে হবে যে এটা উনি যেটা বলছেন এটা ফিল্ড লেভেলে কতটা, বাংলাদেশে ফিল্ড লেভেলে কৃষক পর্যায়ে এটা কিভাবে কাজ করছে। উনি হয়তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন যেটা উনি বলছেন, কিন্তু এটা আমাদের সায়েন্টিফিক কমিউনিটি এটাতে কনভিন্সড হতে হবে, তারা এটা দেখবে, তারা এটা কনভিন্সড হতে হবে।
আরেকটি বিষয় হলো যে এই প্রযুক্তিটা যদি আমরা প্রচার করতে পারি তাহলে দুটো লাভ। একটা হলো যে আমরা তো ফার্টিলাইজার আমদানি করি। একটা সময় ছিল যখন ইউরিয়া ফার্টিলাইজার আমরা প্রায় 70 থেকে 75% বাংলাদেশে আমরা উৎপাদন করতাম, কিন্তু পরে সবগুলো ফার্টিলাইজার ফ্যাক্টরি কাজ করছে না, অনেকগুলো বন্ধ হয়ে আছে। তো এমন একটা পর্যায়ে আমাদের এখন প্রায় 70-80% ফার্টিলাইজার আমরা বিদেশ থেকে আমদানি করি, এবং এই আমদানিটা সবসময় নিশ্চিত না কোন কোন দেশ থেকে আমরা আমদানি করতে পারবো, কারণ বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ এইসব কারণে সমস্যা হচ্ছে। আর একটা বড় অঙ্কের বিদেশি মুদ্রা আমাদের দরকার হচ্ছে। তো যদি ফার্টিলাইজারের পরিমাণটা আমাদের কমে, আমদানির পরিমাণ যদি কমে, এবং ন্যানো ফার্টিলাইজার যেটা আমাদের বাংলাদেশেই উৎপাদন করা সম্ভব, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি টাকায় সেটা কৃষকরা ক্রয় করতে পারবে। তো এই দিক থেকে আমার মনে হয় যে এটার খুবই মেরিট আছে, এবং এটা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার, এবং এটা কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এটা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে। এদিকে দেখা যায় IMF বলছে যে আগামী বছর বাংলাদেশের মূল্যস্ফীতি অর্ধেকে নেমে আসবে। এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ এবং সব জায়গায় কৃষির চাষ হচ্ছে। তো এক্ষেত্রে আসলে কৃষির উৎপাদন কতটা বাড়ানো যেতে পারে বা কতটা কমানো যেতে পারে, আর এক্ষেত্রে এটা কিভাবে সহযোগিতা করতে পারে? দেখেন, IMF যেটা বলছে যে আগামী বছর মূল্যস্ফীতি কমবে, এটা অনেক কিছুর উপর নির্ভর করে, বিশেষ করে কৃষির উৎপাদন। যদি কৃষির উৎপাদন বাড়ে তাহলে খাদ্য মূল্যস্ফীতিটা হ্রাস পাবে। তো কৃষির উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ফার্টিলাইজার একটা খুব বড় ইস্যু। ফার্টিলাইজারের ব্যবহারটা যদি স্বাভাবিকভাবে হয় এবং এর সঙ্গে ইরিগেশনটা যদি ঠিকভাবে দেয়া যায় তাহলে উৎপাদন বাড়বে, এবং উৎপাদন যদি বাড়ে তাহলে উৎপাদন খরচটা কমবে, এবং তাতে করে আমাদের কৃষকরা অপেক্ষাকৃত কম দামে বিক্রি করতে পারবে, এবং বাজারে যদি বাজার মনিটরিংটা ভালো হয় তাহলে হয়তো যে দামের যে ঊর্ধ্বগতি এটা হ্রাস টেনে ধরা সম্ভব হবে। কাজেই এই ক্ষেত্রে হয়তোবা যেটা প্রেডিকশন করছে যে সামনের বছর কমবে, আমিও মনে করি যে সামনের বছর হয়তো কমবে, কিন্তু তার সঙ্গে উৎপাদনটা একটা বড় ইস্যু, যে উৎপাদন বাড়াতে হবে। কৃষির উৎপাদনটাই হলো সবচেয়ে বড় ইস্যু, এবং আমাদের এই ক্ষেত্রে যে খাদ্য মূল্যস্ফীতি এটা খুব ডমিনেট করে আমাদের সার্বিক মূল্যস্ফীতির বিবেচনায়। তো সেই ক্ষেত্রে যদি কৃষির উপকরণটা সঠিকভাবে সরবরাহ করা যায় তাহলে উৎপাদন বাড়বে, এবং উৎপাদন যদি বাড়ে তাহলে খাদ্যর মূল্যস্ফীতি হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। একটা দেখা যায় যে আমাদের দেশে কিন্তু গবেষণার স্কোপটা খুবই কম, আর যে ধরনের ন্যানো ইউরিয়ার কথা বলছি সেখানে কিন্তু ডিএনএ সহ অনেক কিছু গবেষণার দরকার পড়ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য নতুন একটা সম্ভাবনার দুয়ার যেহেতু খুলে দিচ্ছে, এক্ষেত্রে গবেষণাটা কতটুকু জরুরি এবং সরকার কিভাবে আগাতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কৃষকরা, তাদের মধ্যেও দেখা যায় যে তাদেরও তো এই প্রযুক্তির ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে বা জানতে হবে। তো এজন্য কি কি কাজ করা যেতে পারে বলে দেখেন, এটা আসলে আমেরিকা এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এটার কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে, এবং এটা আন্তর্জাতিক জার্নালও প্রকাশিত হয়েছে বলে তিনি দাবি করেছেন। তো এমন একটি পর্যায়ে এটা বাংলাদেশে বিজ্ঞানী যারা আছে, সায়েন্টিফিক কমিউনিটি যেটা বিশেষ করে কৃষির সঙ্গে জড়িত, তাদেরকে অবহিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং তারা যদি উদ্যোগী হয় এবং তারা যদি এটাকে সার্টিফাই করে এবং কৃষি মন্ত্রণালয় যদি সার্টিফাই করে, স্বাভাবিকভাবে এটা আমাদের বাংলাদেশের সনদ পাবে, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ, এবং তারপরে সেটা কমার্শিয়াল প্রোডাকশনে যাবে। তো কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়া পর্যন্ত যে উদ্যোগ এবং যে সহযোগিতা এটা তো তিনি পেতে পারেন, এবং বাংলাদেশ গভর্নমেন্ট বিশেষ করে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে ওনাকে সহযোগিতা করতে পারে। আমরা আসলে সেটাই আশা করি যে সরকারি মন্ত্রণালয় যেমন সাহায্য করবে তেমনইভাবে বেসরকারি যেগুলো আছে সংস্থা সেভাবে সাহায্য করবে, এবং এই প্রযুক্তিটা এগিয়ে যাবে, বাংলাদেশের কৃষি খাত তথা অর্থনীতিতে আরও সমৃদ্ধি আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম কৃষিতে ইউরিয়ার ন্যানো প্রযুক্তি নিয়ে, আর সেজন্য কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি কথা বলছিলেন ডক্টর জাহাঙ্গীর আলম খান।
এবার বন্দর বাণিজ্যের খবর। এলসি সংকট, সরু সড়ক এবং অবকাঠামোগুলোর সমস্যায় চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দরে কমেছে ফল, মশলা এবং কৃষি পণ্যের আমদানি। ধস নেমেছে রাজস্ব আদায়ে। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রমের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রমে সব ধরনের সুযোগ সুবিধা এবং যথেষ্ট সম্ভাবনা থাকার পরেও মুখ থুবড়ে পড়েছে সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এর প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও। এখানকার সড়কের যে ব্যবস্থাপনা, এখানকার ভিসা জটিলতা, ব্যবসায়ীরা ভিসা পাচ্ছেন না, এমন একটা অবস্থায় এলসি সংকট। সার্বিকভাবে আসলে গত 7 মাসে আমরা দেখেছি যে 153 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। তার আগের অর্থ বছরেও এই ধারাবাহিকতা ছিল, প্রায় 163 কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। অর্থাৎ সব ধরনের সম্ভাবনা থাকার পরেও রাজস্ব ঘাটতি দেখা দিচ্ছে। পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম একেবারে স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে মশলা জাতীয় পণ্য, কৃষিজাত পণ্য, ভুট্টা, গম এই ধরনের পণ্যগুলো একেবারেই আসছে না। গত 2 বছর ধরে ফল একদমই এখান দিয়ে আমদানি হচ্ছে না, যার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। এখানকার শ্রমিকরা বলছিলেন তারা একেবারেই তাদের কাজ নেই বললেই চলে। গত কয়েক বছর ধরে তারা এখানে 300-400 ট্রাক যেখানে পণ্য ওঠানামা করেছেন, সেখানে এখন 50 থেকে 60 ট্রাক পণ্য ওঠানামা করছেন। তো এমন একটা অবস্থায় বাংলাদেশ এবং ভারতের যে আমদানি রপ্তানি কারকরা রয়েছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন, তারা গত সোমবার সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সম্মেলন কক্ষে একটি যৌথ সভা করেছেন এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। এবং তারা দুই দেশের ব্যবসায়ীরাই মূলত ঐক্যমতে পৌঁছেছেন যে এ ধরনের সংকট সমাধান করার জন্য বিশেষ করে সড়ক ব্যবস্থাপনা, ভিসা জটিলতা এবং এলসি সহ বিভিন্ন যে যাবতীয় অবকাঠামোগত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে তারা ঐক্যমত হয়েছেন এবং যাতে উভয় দেশই পণ্য আমদানি রপ্তানি গতিশীল হয়, যাতে দুই দেশই লাভবান হয়, সে বিষয়গুলো তারা এখানে উপস্থাপন করেছেন। বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসায়ীরা বলছেন এখানকার সড়কের উন্নয়ন করা দরকার। এখানকার সড়ক বিভাগের সাথে আমরা কথা বলেছি, সোনা মসজিদ স্থলবন্দর থেকে যেই সড়কটি রয়েছে সেটি সম্প্রসারণে কাজ করা হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন তাদের মহদীপুর সীমান্তের মহদীপুর যে স্থলবন্দর তার সেই সব এলাকায় আসলে সড়ক ব্যবস্থাপনার সম্প্রসারণ কার্যক্রম গতিশীল করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে এই গত যে সোমবারের যে সভা, সেখানে বাংলাদেশ এবং ভারতের ব্যবসায়ীরা ঐক্যমতে পৌঁছেছেন এবং ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির জন্য তারা ঐক্যমত হয়েছেন এবং আরও যাতে গতিশীল করা যায়, ভীষণ জটিলতা যাতে দূর করা যায় সে বিষয়ে আশ্বস্ত করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। তো এই সপ্তাহ জুড়েই কিন্তু ডিএসইর 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিল। আজকে দেখতে পাচ্ছি কিছুটা আশার আলো শুরুতে। এখন পর্যন্ত 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স ইন্ডেক্স দেখতে পাচ্ছি সকাল থেকে সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং এখন সেটি 14 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 5040 পয়েন্টের কিছুটা বেশি। সূরিয়া সূচকও কিন্তু ইতিবাচক প্রবণতায় রয়েছে, সেটি 4 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1126 পয়েন্টের কাছাকাছি এবং একই সুরে কিন্তু গাইছে ডিএস30 বাছাইকৃত সূচক, যেটি কিন্তু 8 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1868 পয়েন্টের কিছুটা বেশি। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হয়েছে 92 কোটি 78 লক্ষ টাকার। এখন পর্যন্ত যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 184টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 102টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 99টি কোম্পানির শেয়ারের দাম। আর আজকে ঢাকা পুঁজিবাজারে যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তাদের কার অবস্থান কোথায় এখন আমরা সেটি জেনে নেব। আজকে কিন্তু শুরুতেই রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন,
যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 95 টাকা 95 টাকা 20 পয়সা, যার একটি শেয়ার সর্বোচ্চ 96 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 94 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে। এবং গতকালকে কিন্তু এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 94 টাকা 10 পয়সা এবং দেখতে পাচ্ছি যে এটি সর্বমোট এখন পর্যন্ত লেনদেন করেছে 5,36,00,000 টাকার কিছুটা বেশি। দ্বিতীয়তে কিন্তু রয়েছে মিডল্যান্ড ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 18 টাকা 70 পয়সায়। তারপরে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 49 টাকা 50 পয়সায়। তারপরেই কিন্তু রয়েছে যেটা শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 40 টাকা, এর একটি শেয়ার সর্বোচ্চ 41 টাকা এবং সর্বনিম্ন 39 টাকা 30 পয়সায় বিক্রি হয়েছিল। এবং গতকালকে কিন্তু এর একটি শেয়ারের সর্বনিম্ন দাম ছিল বা সর্বশেষ দাম ছিল 40 টাকা 20 পয়সা এবং এটি কিন্তু এখন পর্যন্ত মোট শেয়ার বাজারে 3 কোটি টাকা লেনদেন করেছে। এবং পঞ্চম অবস্থানে কিন্তু রয়েছে বীজ হ্যাচারি লিমিটেড। তো দেখতে পাচ্ছি যে গত 2 দিনের টানা পতনের পরে কিন্তু এটি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, তার মানে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য কিছুটা হলেও এখন পর্যন্ত আশার আলো রয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 5,342 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 1,77,888 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। স্বর্ণের এই বর্ধিত দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার থেকেই কার্যকর হবে নতুন এই দাম। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে নতুন দাম। রেকর্ড গড়েছে রূপার দামও। ভরিতে 268 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের রূপার দাম 2,846 টাকা। রাজশাহীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে প্রভাবশালীরা। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড হলেও নির্বাক প্রশাসন। এতে আবাদি জমির পাশাপাশি গত কয়েক বছরে কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন। ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের নতুন পুকুর খনন করতে নিষেধ করেছে মৎস্য এবং কৃষি বিভাগ। সাইফুল রহমান রকির রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার বরগাছি বাজারের পাশে 16 বিঘা জমিতে চলছে পুকুর খননের কাজ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমি খনন করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করে দিনের আলোতেই এই কাজ করছেন তারা। নওগাঁয় অবৈধভাবে পুকুর খননের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সম্প্রতি বিক্ষোভ মিছিলও করেছেন এলাকাবাসী। ভূমিদস্যুরা আসে এখানে জোর করে এগুলো পুকুর কাটতেছে। এই বাঁধ যদি থাকে 2-4 হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাবে, কৃষকেরা মরে যাবে। এটি বিল ছিল, এটি সাধারণ দেশীয় মাছ চাষ হতো, মানুষজন মারতো খাইতো, এটা ছিল এখানে। কৃষি জমিতে পুকুর খননের ফলে শতকরা 12% ফসলি জমির পাশাপাশি কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদনও। তবে বিষয়টি স্বীকার করলেও এর সঠিক পরিমাণ নেই রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে। আমাদের উৎপাদনের এখানে দরকার হচ্ছে 4.5 লক্ষ মেট্রিক টন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 1 লক্ষ প্রায় 10,000 বা 15,000 মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই যে প্রায় 5,000 হেক্টর জমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই জমিগুলো আমাদের ফসলের আওতার বাইরে চলে গেছে। এ নিয়ে গতানুগতিক আশ্বাস প্রশাসনের। আমরা এটা মামলা করেছি, ওই মামলাটা চলমান আছে, বিজ্ঞ আদালতের বিবেচ্য বিষয়। এখন আমরা নিয়মিত মনিটরিং করছি। আমরা যখনই এই অবৈধভাবে পুকুর কাটা বা মাটি কাটার বিষয়ে আমরা সংবাদ পাচ্ছি, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট ছাড়াও বিভিন্ন অভিযানের প্রেক্ষিতে শাস্তি প্রদান করা হচ্ছে। রাজশাহী বিভাগের আর জেলায় 2,61,483টি পুকুরে বছরে মাছের উৎপাদন হয় 5,52,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ইউরোপ মধ্যপ্রাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মতো সম্ভাবনা দেখা দিয়েছে দেশের আম রফতানির। এতে খুশি চাঁপাইনবাবগঞ্জের আম রফতানিকারক, বাগান মালিক এবং উদ্যোক্তারা। আর কৃষি বিভাগ বলছে আম রফতানির বাধাগুলো চিহ্নিত করে তার নিরসনে কাজ চলছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রফতানি হয়। এবছর চীনের বাজারে দেশের আম রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে।
গত সপ্তাহে জেলার কয়েকটি আমবাগান এবং আম গ্রেডিং, শর্টিং, শোধন কেন্দ্র পরিদর্শন করেন চীন আমদানিকারকদের প্রতিনিধি। পরিদর্শন শেষে তিনি আম আমদানির আগ্রহ প্রকাশ করেন। এতে খুশি বাগান মালিক ও উদ্যোক্তারা। তারা বলছেন, কোনো রকম মাধ্যম ছাড়া সরাসরি বাগান থেকে চীনে আম রপ্তানি করতে পারলে নিশ্চিত হবে ন্যায্য মূল্য। আমাদের দেশ থেকে চীন আম নিতে যাচ্ছে বা আগ্রহ প্রকাশ করেছে, এটা যে আমাদের জন্য যারা আম উদ্যোক্তা আছে আমাদের জন্য চরম এটা খুশির খবর। তারা আসলে মূলত ফিজিবিলিটি বুঝতে আসছিলেন যে আমাদের ক্যাপাসিটি কেমন, আমার প্রোডাক্ট কোন কোয়ালিটির, এগুলো বুঝতে গেছে। তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা যদি বিদেশ চীন আম রপ্তানি করতে পারি ন্যায্য মূল্যটা পাবো। রপ্তানির পরিমাণ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সকল কৃষকদের সাথে আমরা নিবিড়ভাবে যোগাযোগ করতেছি। তো আম রপ্তানি করার ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো দূর করে যাতে আমরা রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারি সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমির আমবাগান থেকে ৩,৮৬,০০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির জেরে বিশ্ববাজারে কমতির দিকে খাদ্যশস্যের দাম। বছর ব্যবধানে চালের দাম কমেছে ৩০% বেশি, আর সরবরাহ বাড়ায় নিম্নমুখী গমের দাম, কমেছে ভুট্টার দামও। ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্ক আরোপে ক্ষতির মুখে থাইল্যান্ডের চাল রফতানি। ভারত ও ভিয়েতনামের চালের দাম তুলনামূলক কম হওয়ায় বাজার প্রতিযোগিতা নিয়ে শঙ্কায় দেশটি। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, চলতি বছরে বিশ্ববাজারে এখন পর্যন্ত চালের দাম ৫.13% কমেছে, আর বছর ব্যবধানে এই কমার হার ৩.৫% বেশি। বুধবার ১০০ পাউন্ড চালের দাম ১.৭৭% কমে $13.30 হয়েছে। ডলারের মান কিছুটা পুনরুদ্ধার হওয়া ও বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় নিম্নমুখী গমের দামও। খাদ্যশস্যটির দাম 0.20% কমে বুশের প্রতি দাম দাঁড়িয়েছে $534। মাস ব্যবধানে দাম কমেছে 2.56%। এদিন প্রতি বুশেল ভুট্টার দাম 0.18% কমে নেমেছে $474। তবে এই খাদ্যশস্যের দাম মাস ব্যবধানে বেড়েছে 2.23%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। অবশেষে বোধোদয় হলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের। বলছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততায় ব্র্যান্ড ভ্যালু কমেছে টেসলার। তাই বিতর্কিত রাজনৈতিক সম্পৃক্ততা কমিয়ে আবারও টেসলার হাল ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বড়সড় ধস নেমেছে টেসলার গাড়ি বিক্রিতে। চলতি বছর জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসেই কমেছে 13% বিক্রি। ক্যালিফোর্নিয়ার মতো প্রধান মার্কেটেও ক্রেতার সংখ্যা পড়েছে তলানিতে। প্রশাসনিক সম্পৃক্ততা ও সরকারি কর্মী ছাঁটাইয়ে মাস্কের সরাসরি হস্তক্ষেপ জনমনে ছড়িয়েছে অসন্তোষ। ঘটেছে বিক্ষোভ ও শোরুম ভাঙচুরের ঘটনাও। আঘাতটা স্পষ্ট কোম্পানির ব্র্যান্ড ভ্যালুতে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগে সময় কমিয়ে আবারও টেসলায় মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন তিনি। কনফারেন্স কলে বিনিয়োগকারীদের স্বস্তি দিয়ে বলেন, আগামী মাস থেকেই কোম্পানি পরিচালনায় ফিরবেন পুরো দমে। আর এই ঘোষণার পরপরই বাজারে টেসলার শেয়ারের দর 5.5% পর্যন্ত বেড়ে যায়। তবে অনিশ্চয়তা বাড়াচ্ছে বৈশ্বিক বাণিজ্য নীতি ও চীনের সঙ্গে শুল্কযুদ্ধ। 145% আমদানি শুল্কে কিছু চীনা যন্ত্রাংশের আমদানি বন্ধ করেছে টেসলা। অন্যদিকে চীনের পাল্টা শুল্কারোপে দেশটিতে এস ও এক্স মডেলের গাড়ির নতুন অর্ডার বন্ধ রাখতে বাধ্য হয়েছে কোম্পানিটি। এতে সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তবে আশার আলো দেখিয়েছে প্রথম প্রান্তিকের মুনাফা। উৎপাদন খরচ 17% কমে যাওয়ায় প্রত্যাশার চেয়ে ভালো ফল দিয়েছে টেসলা। কোম্পানিটি জানিয়েছে 2025 সালের প্রথমার্ধেই তারা বিদ্যমান প্ল্যাটফর্মেই কম দামে গাড়ি আনবে। এছাড়াও জুনে অস্টিনের রোবোটিক্স চালু করার ঘোষণা দিয়েছে টেসলা, যদিও নিরাপত্তা ও অনুমোদন নিয়ে রয়েছে জটিলতা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সৌদি আরবে হজ মৌসুমকে সামনে রেখে প্রবাসী এবং ভিসাধারী দর্শনার্থীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভিসার মেয়াদ শেষ হলেও যারা সৌদি আরবে অবস্থান করছেন তাদের জন্য অপেক্ষা করছে জেল, জরিমানা এবং দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হলে যদি কোনো প্রবাসী সৌদিতে থেকে যান তবে তাকে 50,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে।
এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্ট করে জানিয়েছে, যারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে অবস্থান করছেন তারা হজ পালন করতে পারবেন না। শুধুমাত্র নির্ধারিত হজ ভিসাধারীরাই হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন। প্রতি বছর লাখ লাখ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে যান। এই বিশাল আয়োজনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সৌদি সরকার। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন ভিসার শর্ত মেনে চলে এবং নির্ধারিত সময়ে দেশে ফেরত আসেন, অন্যথায় তাদেরকে আইনি ঝুঁকিতে পড়তে হতে পারে। এ বছরের হজ যাত্রা শুরু হবে 29 এপ্রিল থেকে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশে বাণিজ্যের অপার সম্ভাবনা, অন্তর্বর্তী সরকারের তৎপরতায় ফিরেছে ব্যবসার পরিবেশ, কাতারের ব্যবসায় বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। ন্যানো ইউরিয়া সারের ব্যবহার কমাবে কৃষিতে উৎপাদন ব্যয়, 4000-এর খরচ নামবে মাত্র 230 টাকায়, রক্ষা পাবে মাটির উর্বরতাও, দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। এবং 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে 5342 টাকা বাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ 1,77,000-এর বেশি, রেকর্ড রূপার দামেও। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।